রাজধানীর বিজয়নগর এলাকায় গুলিবিদ্ধ ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী লাইভ সাপোর্টে রয়েছেন। বিকেল ৪টার পরে গণমাধ্যমে দেয়া বক্তব্যে তথ্য জানান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। এর আগে বিকেলে মোটরসাইকেল আরোহী ২ জন রিকশা আরোহী হাদীকে গুলি করে। এদিকে হাদীর ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়েছেন রাজনীতিক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। আরও জানাচ্ছেন জাহিদ আহমেদ বাবু। রাজধানীর বিজয়নগরে নির্বাচনী প্রচারণা চলাকালে হঠাৎই দুর্বৃত্তের গুলি লাগে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদীর মুখের চোয়ালে। অবস্থা সংকটাপন্ন হওয়ায় গুলিবিদ্ধ অবস্থায় ওসমান হাদীকে দ্রুত নিয়ে আসা হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানেও সর্বশেষ তথ্য বলছে ওসমান হাদীর মাথার ভেতরে গুলি রয়েছে। ব্রেনের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়ে থাকতে পারে, তবে পরিস্থিতি সংকটাপন্ন। ওসমান হাদীর শারীরিক অবস্থা দেখতে হাসপাতালে ছুটে আসেন বিএনপি নেতা মির্জা আব্বাস, এবি পার্টির নেতা ব্যারিস্টার ফুয়াদ, জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরাও। এ সময় হাদীর উপর আক্রমণ নির্বাচনী পরিবেশ বানচালের নীলনকশা বলে মনে করেন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। আমরা মহান সৃষ্টিকর্তার কাছে আমরা দোয়া প্রার্থনা করছি ওসমান শরীফ হাদী যাতে আবারও আমাদের মাঝে এসে দেশের রাজনীতি অর্থনীতিতে অবদান রাখার যে তার আকাঙ্ক্ষা ইচ্ছা তা যাতে সে রাখতে পারে। এই ঘটনায় হাদীর উপর হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান ইনকিলাব মঞ্চের সহযোদ্ধারা। তারা জানান একদল স্বার্থান্বেষী গোষ্ঠী মানুষের আকাঙ্ক্ষা বিনষ্ট করছে। প্রকৃত দোষীদেরকে আইনের আওতায় না হয় সেটা একটি নিকৃষ্টতম খারাপ ঘটনার উদাহরণ হয়ে রইবে। তফসিল ঘোষণা হলো মাত্র 24 ঘন্টা হয়নি, এর মধ্যে আমাদের হাদী যে বিপ্লবী একজন কণ্ঠস্বর, যে একজন মানে বড় একটা দলের বিদ্রোহী বলবো আমি, বিরোধী দল বলবো হাদীকে, সেই হাদীকে কণ্ঠস্বর রোধ করে দেওয়া হচ্ছে। সেই বাংলাদেশে গুলি করছে ওই ঢাকা ৮ আসলে সন্ত্রাসী চাঁদাবাজরা, হাট বাজার যারা দখল করছে তারা গুলি করছে। এই ধরনের আক্রমণ করে লাভ হবে না। আবু সাইদকে হত্যা করার পর লক্ষ্য আবু সাইদ দাঁড়িয়ে গিয়েছিল শহীদ হওয়ার জন্য। হাদীর উপরে এই আক্রমণের পর লক্ষ্য হাদী রাজপথে দাঁড়াবে। এদিকে হাদীর উপর হামলার প্রতিবাদে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বিক্ষোভ মিছিল বের করে বিভিন্ন ছাত্র সংগঠন। জাহিদ আহমেদ বাবু, মাই টিভি, ঢাকা। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর গুলিবিদ্ধ ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদীকে এভার কেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। সন্ধ্যা 7:30টার দিকে একটি অ্যাম্বুলেন্স যোগে ওসমান হাদীকে ঢামেক থেকে এভার কেয়ার হাসপাতালের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়। এর আগে ওসমান হাদীকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে এবং অস্ত্রোপচার চলছে বলে জানিয়েছিলেন ঢামেক পরিচালক। দুপুরে রাজধানী বিজয়নগরের বক্স কালভার্ট এলাকায় ওসমান হাদীকে গুলি করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদী দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। একই সঙ্গে প্রধান উপদেষ্টা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দ্রুত ও ব্যাপক তদন্ত চালিয়ে হামলায় জড়িত সবাইকে শনাক্ত করে আইনের আওতায় আনার কঠোর নির্দেশ দিয়েছেন। প্রধান উপদেষ্টা প্রেস উইং থেকে এসব তথ্য জানানো হয়েছে। বিবৃতিতে প্রধান উপদেষ্টা বলেন, নির্বাচনী পরিবেশে এমন সহিংস হামলা একেবারেই অগ্রহণযোগ্য এবং দেশের শান্তিপূর্ণ রাজনৈতিক অঙ্গনের জন্য এটি অত্যন্ত দুঃখজনক ঘটনা। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদীকে গুলি করার ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, হাদীকে গুলি দেশের অস্তিত্ব বিপন্ন করার চেষ্টা। তিনি দায়ীদের অবিলম্বে গ্রেপ্তারেরও দাবি জানিয়েছেন। বিকেলে রাজধানী ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে দলের দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক কর্মশালায় ভার্চুয়ালি বক্তব্য দিতে গিয়েই তিনি এর নিন্দা জানান। বিস্তারিত জানাচ্ছেন শামস তাবরিজ উচ্ছ্বাস। বিএনপির উদ্যোগে ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে চলছে দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক কর্মশালা। গত রোববার থেকে শুরু হয় কর্মশালায় অংশ নিয়েছেন দলের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতারা। মঞ্চে উপস্থিত আজকের কর্মশালার শুক্রবারের সেশনে ভার্চুয়ালি যুক্ত হয়ে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদীর ওপর হামলার তীব্র নিন্দা জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
ইনকালাব মঞ্চের নেতা জনাব ওসমান হাদি তাকে গুলি করা হয়েছে। এই ঘটনার জন্য তীব্র ঘৃণা এবং প্রতিবাদ জানাচ্ছি। তিনি বলেন, এ ধরনের সন্ত্রাসী হামলা রাজনৈতিক সংস্কৃতির জন্য হুমকির। হত্যাকারীদের চিহ্নিত করে বিচারের আওতায় আনতে আইনশৃঙ্খলা বাহিনীকে সর্বোচ্চ সহযোগিতার আহ্বান জানান তিনি। বিএনপি এবং ছাত্র দলের দায়িত্বশীল একজন কর্মী হিসাবে আমাদের দায়িত্ব হবে আমরা আমাদের সর্বোচ্চ সহযোগিতা করব, যাতে করে তারা প্রকৃত যে দোষী ব্যক্তি তাদেরকে খুঁজে বের করে দেশের আইন অনুযায়ী তাদেরকে শাস্তি প্রদান করতে পারে। তারেক রহমান বলেন, দেশ গড়ার পরিকল্পনায় অংশ নেয়া তরুণ নেতারা যেন দেশ ও গণতন্ত্র ও জনগণের অধিকারের প্রশ্নে আরও দায়িত্বশীল ভূমিকা রাখেন। যে কোনো অন্যায়ের বিরুদ্ধে এবং যে কোনো মূল্যে এই দেশের মানুষ যাতে করে তাদের হারানো গণতান্ত্রিক অধিকার ফিরে পেতে পারে, তার জন্য আমাদেরকে সদা সর্বদা সচেষ্ট এবং সতর্ক থাকতে হবে। কর্মশালাটি চলবে আগামীকাল পর্যন্ত। আর হাদির ওপর হামলার ঘটনার সুষ্ঠু তদন্তে রাজনৈতিক অঙ্গন সহ সর্বমহলের দাবি দোষীদের দ্রুত আইনের আওতায় আনা। তাদের ষড়যন্ত্র যে শুরু করে দিয়েছে আজকে ওসমান হাদির ঘটনা দিয়ে তা প্রমাণিত হয়। কেউ যাতে কোনো বিভ্রান্তি ছড়ানোর সুযোগ না পায় সেই ব্যাপারে আমাদের সচেতন থাকতে হবে। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি, ঢাকা। একই ত্রয়োদশ জাতীয় নির্বাচনে যারা প্রার্থী হয়েছেন অবিলম্বে তাদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকেলে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে ভাসানী জনশক্তি পার্টি আয়োজিত এক আলোচনা সভায় তিনি একথা বলেন। মির্জা ফখরুল জানান, নির্বাচনকে বানচাল করার জন্য উঠে পড়ে লেগেছে একটি চক্র। তারই ধারাবাহিকতায় শরীফ ওসমান হাদিকে গুলি করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিতের আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব। এই ঘটনায় শনিবার সারা দেশে কর্মসূচি পালনেরও ঘোষণা দেন তিনি। আগে দেখেছেন যে আপনার চট্টগ্রামে এরশাদুল্লাহ সাহেব আমাদের একজন ক্যান্ডিডেটকে গুলি করেছিল। আজকে দেখুন আবার ইনসাফ পার্টির একজন ক্যান্ডিডেটকে গুলি করা হয়েছে। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি এবং অবিলম্বে প্রকৃত দোষীকে খুঁজে বের করে নিয়ে আইনের আওতায় আনার জন্য দাবি জানাচ্ছি। এবং এই সরকারকে, তত্ত্বাবধায়ক সরকারকে অথবা আপনার কেয়ারটেকার সরকারকে আমি আহ্বান জানাচ্ছি যে অবিলম্বে সকল প্রার্থীর নিরাপত্তা নিশ্চিত করুন এবং এই নির্বাচনকে যেন করে সম্পূর্ণভাবে সন্ত্রাস মুক্ত হয় তার জন্য ব্যবস্থা গ্রহণ করুন। ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। বিকেলে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে এ উদ্বেগ প্রকাশ করেছেন তিনি। দ্রুত ঘটনার স্বচ্ছ তদন্তের দাবি জানিয়ে ডাক্তার শফিকুর রহমান বলেন, কোনো রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা বা মত ভিন্নতার কারণে এ ধরনের সহিংসতা কখনোই গ্রহণযোগ্য নয়। এ ঘটনার দ্রুত, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত দাবি জানান তিনি। পরে তিনি ঢাকা মেডিকেলে চিকিৎসা পর্যবেক্ষণে গিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। এই জাতি কোনো গুলিকে পরোয়া করবে না ইনশাআল্লাহ। কেউ যদি আবার নতুন করে ফ্যাসিজম বা সন্ত্রাসের রাজত্ব বাংলাদেশে কায়েম করতে চান তাহলে খুব দেরি হবে না, যথাযথ জবাব পেয়ে যাবে। হত্যা চেষ্টা যারা চালিয়েছে তাদেরকে অবিলম্বে খুঁজে বের করে শাস্তির আওতায় আনার জন্য সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি। সরকারের কোনো ধরনের ঢিলামি এখানে বরদাস্ত করা হবে। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদির ওপর গুলি বর্ষণকারীদের ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতার করতে না পারলে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। বিকেলে ঝিনাইদহ সদর উপজেলার হলিধানী বাজারে পথসভা শেষে হাদির ওপর হামলার প্রতিক্রিয়ায় এ দাবি করেন তিনি। হাদির জন্য সকলের কাছে দোয়া প্রার্থনা করে রাশেদ খান বলেন, আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে হাদি বলিষ্ঠ ভূমিকা রেখেছেন, এজন্যই তার উপর এমন হামলা করা হয়েছে। ওসমান হাদিকে টার্গেট করে গুলি করা হয়েছে হত্যার উদ্দেশ্যে। এই ঘটনার বিচার আগামী ২৪ ঘন্টার মধ্যে হতে হবে। এই ঘটনার সাথে সম্পৃক্ত যারা তাদেরকে গ্রেপ্তার করতে হবে। যদি এই ঘটনার বিচার হয়, যদি এই ঘটনাকে কেন্দ্র করে সরকার কঠোর হতে পারে, তাহলে কিন্তু আগামীতে এই ধরনের ঘটনা ঘটবে না।
ধর্মকে অপব্যবহার করে মানুষের কাছে ভোট চাওয়া যাবে না বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। তফসিল ঘোষণায় অনেকে ভারাক্রান্ত হলেও স্বাগত জানাতে বাধ্য হয়েছে জানিয়ে তিনি বলেন, গণতন্ত্রের স্থায়ী সফল যাত্রা তফসিল ঘোষণার মধ্য দিয়ে ঘটেছে। আর দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বিজয় দিবস উপলক্ষে 3 দিনের কর্মসূচি ঘোষণা করেন। রাজধানীতে এক মতবিনিময় সভায় তার এসব কথা বলেন। ইলিয়াস মাদবুর জানাচ্ছেন বিস্তারিত। রাজধানীর খামারবাড়ি কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে 6ষ্ঠ দিনের মতো অনুষ্ঠিত হয় বিএনপির দেশ গড়া পরিকল্পনা শীর্ষক মতবিনিময় সভা। সভাটি অনুষ্ঠিত হয় ছাত্রদলের নেতাকর্মীদের নিয়ে। উদ্বোধনী বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, যারা পিআর ও গণভোট জাতীয় নির্বাচনের প্রতিবন্ধকতা হিসেবে দেখাতে চেয়েছিল তারা গণতন্ত্রের বিপক্ষের শিবির। তারা নিজেদের মতো করে গণতন্ত্র চায়। এই তফসিলে অনেককে ভারাক্রান্ত হয়েছে, কিন্তু স্বাগত জানাতে বাধ্য হয়েছে। আমরা স্বাগত জানিয়েছি, সন্তুষ্টি প্রকাশ করেছি। জামায়াতকে ইঙ্গিত করে তিনি বলেন, আওয়ামী লীগের ভোটের জন্য তাদের বিরুদ্ধে কথা বলছে না একটি দল। বিএনপি ক্ষমতায় গেলে কোনো নাগরিককেই বেআইনিভাবে গ্রেপ্তার করা হবে না বলেও জানান তিনি। এবং একটি দল আওয়ামী লীগের ভোট প্রাপ্তির জন্য আওয়ামী লীগের বিরুদ্ধে একটি শব্দ উচ্চারণ করে না। কিন্তু বাংলাদেশের জনগণ অনেক সচেতন। এখন আর ধর্মের বিড়ি বিক্রি করে বাংলাদেশের জনগণের সামনে ভোট চাওয়া যাবে না। একই অনুষ্ঠানে বিজয় দিবস উপলক্ষে বিএনপির 3 দিনের কর্মসূচি ঘোষণা করেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। 16ই ডিসেম্বর পূর্বের মতোই আমরা যে কর্মসূচি দেই, সকাল 7টার মধ্যে স্মৃতিসৌধে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করে মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে পুষ্পার্ঘ্য অর্পণ করব এবং ফাতিহা পাঠ করব। অন্যদিকে জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে বেগম খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠানে বিএনপি নেতারা বলেন, খালেদা জিয়াকে রক্ষা করা গেলেই বাংলাদেশের গণতন্ত্র রক্ষা করা সম্ভব। এতটুকু বলি, তাকে রক্ষা করা যদি সম্ভব হয় তাহলে বাংলাদেশে গণতন্ত্র রক্ষা করা সম্ভব। প্রাণ ভরে আল্লাহর দরবারে আকুতি জানাবো, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে যেন সুস্থতার নিয়ামত দান করেন, আবার আমাদের মাঝে ফিরিয়ে দেন। এদিকে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত মঙ্গোলিয়ার অনাবাসিক রাষ্ট্রদূত জ্ঞানবোল্ট তাম্বাজা। ইলিয়াস মাদবর, মাই টিভি, ঢাকা। বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, তারেক রহমান খুব শীঘ্রই দেশে ফিরবেন এবং মনোনয়নপত্র জমা দেবেন। তিনি অভিযোগ করেন, 12 ফেব্রুয়ারি নির্বাচনকে বাধাগ্রস্ত করার চেষ্টা চলছে, তবে দেশের মানুষ সব ষড়যন্ত্র প্রতিহত করবে। আমির খসরু আরও বলেন, তারেক রহমানের নেতৃত্বে জাতীয়তাবাদী শক্তি আবার ঐক্যবদ্ধ হয়েছে। বিকেলে চট্টগ্রামের মেহেদীবাগে কর্মী সভায় তিনি এসব কথা বলেন। মনোনয়ন নিয়ে দলের ভেতর বিদ্রোহের কোনো সুযোগ নেই জানিয়ে তিনি বলেন, দল যাকে মনোনয়ন দেবে সকলকে তার পক্ষে কাজ করতে হবে। ঐক্যবদ্ধভাবে হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে সবাইকে চলতে হবে। এই নির্বাচন না হওয়ার জন্য এতদিন ষড়যন্ত্র চলছে, এটা অব্যাহত থাকবে। বাংলাদেশের মানুষ প্রতিহত করবে। 12 ফেব্রুয়ারি নির্বাচন হবে। 12 ফেব্রুয়ারি নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের নির্বাচিত সংসদ হবে, নির্বাচিত সরকার হবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সারা দেশে কাজ শুরু করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেটরা। আচরণবিধি প্রতিপালনের জন্য ভোট গ্রহণের 2 দিন পর পর্যন্ত তারা দায়িত্ব পালন করবেন। এর আগে বৃহস্পতিবার নির্বাচনের তফসিল ঘোষণার পরদিন থেকে দেশের প্রতিটি উপজেলা ও থানায় 2 জন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগের সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন। ইসি নির্বাচন পরিচালনা শাখার উপসচিব মোহাম্মদ মনির হোসাইনের সই করা এ সংক্রান্ত একটি চিঠি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে পাঠানো হয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে বানচাল করার মতো পৃথিবীর কোনো শক্তি নেই বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম। সকালে শরীয়তপুরের নড়িয়া উপজেলা সুরেশ্বর দরবার শরীফ জিয়ারত শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। এ সময় তিনি বলেন, নির্বাচনে মানুষ
বাংলাদেশের মানুষ নির্বাচনের জন্য অধীর আগ্রহে রয়েছে। স্বৈরাচারের 15 বছরে মানুষ কোনো ভালো নির্বাচন পায়নি, তাই সবাই ভালো একটি নির্বাচন চায়। যারা আইন শৃঙ্খলা অবনতি করার চেষ্টা করবে কিংবা আইন হাতে তুলে নেবে তাদের কঠোর হাতে দমন করা হবে। যারা অনৈতিক দাবি নিয়ে নির্বাচন বানচাল করার চেষ্টা করবে তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। ইনশাল্লাহ পৃথিবীর কোনো শক্তি নাই এই নির্বাচনকে ডিসরাপ্ট করার মতো, কোনো শক্তি নাই ইনশাল্লাহ। যারা যারা মিছিল করছে তারা তাদের অ্যাক্টিভিটিস ব্যান, যারা যারা মিছিল করছে প্রত্যেককে আইনের আওতায় আনা হবে এবং কঠোরভাবে আইনের আওতায় আনা হবে। এই ব্যাপারে কোনো ছাড় দেওয়া হবে না, কোনো আসতে পারবে না, কোনো নির্বাচনে আসার কোনো প্রশ্নই উঠে না। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ঢাকা 10 আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন। শুক্রবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া এক ভিডিও বার্তায় তিনি ঘোষণা দেন। বার্তায় তিনি বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা 10 আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনি আরও বলেন, এ লড়াই সহজ নয়। বড় কোনো রাজনৈতিক দলের পৃষ্ঠপোষকতা, অসংখ্য নিবেদিত কর্মী, প্রচলিত ব্যবস্থায় প্রয়োজনীয় অর্থ কোনোটি না থাকায় মানুষের সমর্থন ও সহযোগিতা কামনা করেন তিনি। স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়াচ্ছি। বড় কোনো রাজনৈতিক দলের পৃষ্ঠপোষকতা, অসংখ্য নিবেদিত কর্মী, প্রচলিত ব্যবস্থায় প্রয়োজনীয় অর্থ কোনোটাই আমার নেই। আপনাদের সহযোগিতা, সমর্থনই আমার একমাত্র অবলম্বন এবং আমার দায়বদ্ধতাও থাকবে শুধুমাত্র আপনাদের প্রতি। আমি শুধু সংসদ সদস্য পদপ্রার্থী নই, গণভোটেরও প্রার্থী। এতগুলো প্রাণের বিনিময়ে দেশ সংস্কারের যে সুযোগ এসেছে তা বাস্তবায়নে গণভোটে হ্যাঁ ভোট দিন। রাজশাহী জেলার তানোরে গভীর নলকূপের পাইপে পড়ে মারা যাওয়া শিশু সাজিদের দাফন সম্পন্ন হয়েছে। আজ সকাল 10টায় তার জানাজা অনুষ্ঠিত হয়। এরপর সকাল 10:30টায় নেকড়ি কবরস্থানে তাকে দাফন করা হয়। জানাজার মাঠে সকাল থেকেই মানুষের ঢল নামে। গ্রামের বৃদ্ধ, কৃষক, স্কুল পড়ুয়া শিশু সবার চোখে ছিল পানি। সাদা কাপড়ে মোড়ানো ছোট্ট দেহটি যখন মাঠে আনা হয় চারপাশে কান্নার রোল পড়ে যায়। হৃদয় বিদারক পরিবেশে জানাজা শেষে হাজারো মানুষ হাত তুলে দোয়া করেন সাজিদের মাগফিরাতের জন্য এবং শোকাহত পরিবারটির জন্য ধৈর্য প্রার্থনা করেন। বুধবার দুপুর 12:30টার দিকে পাঁচন্দর ইউনিয়নের কোয়েলহাট পূর্বপাড়া গ্রামে গভীর নলকূপের গর্তে পড়ে নিখোঁজ হয় শিশু সাজিদ। ফায়ার সার্ভিসের কর্মীরা অক্লান্ত পরিশ্রম করে টানা 32 ঘন্টা চেষ্টার পর 45 ফুট উঁচু মাটি খনন করে বৃহস্পতিবার রাত 9টার দিকে তাকে উদ্ধার করতে সক্ষম হয়। পরে তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক সাজিদকে মৃত ঘোষণা করেন। সারা দেশে বাড়তে শুরু করেছে শীতের তীব্রতা। এরই মধ্যে তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 8.9 ডিগ্রি সেলসিয়াস। রাজধানী ঢাকাতেও তাপমাত্রা কমে দাঁড়িয়েছে 15.2 ডিগ্রি সেলসিয়াসে। ডিসেম্বরের শুরুতে শৈত্যপ্রবাহের কোনো সম্ভাবনা না থাকলেও জানুয়ারিতে 3 থেকে 4টি শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ কাজী জেবুন্নেসা জলি। আরও জানাচ্ছেন রাকিব হাসান। রংপুর সহ উত্তরের জেলাগুলোতে ক্রমেই বাড়ছে শীতের তীব্রতা। শুক্রবার তেঁতুলিয়ায় তাপমাত্রা 9.3 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হলেও বৃহস্পতিবার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় 8.9 ডিগ্রি সেলসিয়াস। রাজধানীতেও কমেছে তাপমাত্রা। শুক্রবার ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় 15.2 ডিগ্রি সেলসিয়াস। আগামী 2 থেকে 3 দিন এই তাপমাত্রা অপরিবর্তিত থাকবে বলে জানান আবহাওয়াবিদ কাজী জেবুন্নেসা জলি। লাস্ট কয়েকদিন ধরে টেকনাফেই সর্বোচ্চ তাপমাত্রা ছিল এবং তেঁতুলিয়াতে সর্বনিম্ন তাপমাত্রা আমরা পেয়েছি এবং আগামী 2-3 দিন এটা এরকমই আমরা আশা করছি যে এইভাবেই থাকবে। বিচ্ছিন্নভাবে দেশের বিভিন্ন স্থানে তাপমাত্রা কমলেও ডিসেম্বরে বড় ধরনের কোনো শৈত্যপ্রবাহের সম্ভাবনা নেই বলেও জানান এই আবহাওয়াবিদ। ডিসেম্বরের শেষ সপ্তাহে একটা মৃদু শৈত্যপ্রবাহের সম্ভাবনা দেখছি, তবে সেটা খুবই কম, অল্প জায়গা নিয়ে। জানুয়ারিতে 3 থেকে 4টা মৃদু থেকে মাঝারি, এর মধ্যে 1টি বা 2টি তীব্র শৈত্যপ্রবাহ হওয়ার সম্ভাবনা রয়েছে। রাকিব হাসান, মাই টিভি, ঢাকা। বাজারে উঠেছে নতুন জাতের পেঁয়াজ। এছাড়া শুরু হয়েছে আমদানিও। তারপরও সপ্তাহের ব্যবধানে আবারও বেড়েছে পেঁয়াজের দাম। এখনও বিভিন্ন বাজারে পুরনো পেঁয়াজ বিক্রি হচ্ছে 140 থেকে 150 টাকায়। এদিকে কেজি প্রতি 2 থেকে 3 টাকা কমেছে চালের দাম। এছাড়া মৌসুমি সবজিতে সয়লাব বাজার কমেছে সব রকম সবজির দাম।
700 টাকায় বিক্রি হচ্ছে গরুর মাংস। আজকে বাজার দর জানাচ্ছেন আফজাল হোসেন। রাজধানীর কাঁচা বাজারগুলো সয়লাভ হয়েছে মৌসুমী সবজিতে। নানা রকম টাটকা সবজির পসরা সাজিয়ে বসেছেন দোকানিরা। শিম, বাঁধাকপি, ফুলকপি, বেগুন, মূলা সহ বিভিন্ন পণ্য মিলছে স্বল্প মূল্যেই। বাজারে কাঁচামালের সরবরাহ প্রতিনিয়ত বাড়ছে। ফুলকপি এখন 40 টাকা পিস, বাঁধাকপিও 40 টাকা, ব্রকলি 80 টাকা পিস। গেল এক সপ্তাহে কমেছে সবজির দাম। নাগালের মধ্যে পছন্দের পণ্য পেয়ে খুশি ক্রেতারা। শীতের সবজি যেগুলো আমার মূলা, শালগম, বেগুন টেগুন এগুলোর দাম একবারে কম। এদিকে চালের দাম কমেছে প্রতি কেজি গড়ে 2 থেকে 3 টাকা। এছাড়া অপরিবর্তিত রয়েছে মুরগি ও গরুর মাংসের দাম। 2-3 টাকা করে কম। মিনিকেটের দাম কম নাই, মিনিকেট এখন উঠবে না, তো ওটা চৈত্র মাসে উঠবে, তখন দাম কম। বাজার ডাউন আছে, বাজার নরম, কাস্টমার কম। সোনালী হইলে আপনার 260 থেকে 70, ব্রয়লার হয়েছে আপনার 160 থেকে 65, দেশি আপনার 550, বড়টা 600। সবাই যদি এক জায়গা থেকে কিনতে পারতো তাহলে এক রেটে বিক্রি করতে পারতো। দেশীয় পেঁয়াজের আগমন ও আমদানি চালুর পরও গেল এক সপ্তাহের তুলনায় কেজিতে 40 থেকে 50 টাকা বেড়েছে পেঁয়াজের দাম। গত সপ্তাহে আপনার 90 টাকা, 95 টাকা, এই সপ্তাহে 140 টাকা। আমরা যেটা আসছিল ওটা 70 টাকা আর কি বিক্রি করতেছে পাইকারি। নতুন জাতের আলু কেনা যাচ্ছে 50 টাকা কেজিতে, আর পুরনো আলু মিলছে 20 থেকে 25 টাকায়। নতুন আলু 28 টাকা, 22 টাকা এরকম বিকে, 20 টাকা, 22 টাকা, আস্তে আস্তে আরো কমবো। আফজাল হোসেন, মাই টিভি, ঢাকা।